বহুদিন পর আমরা এমন একটা আন্দোলনের সাক্ষী থাকছি যা বহু চেষ্টা করেও কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত দখল নিতে পারেনি। মানে এই 1 মাস বা 1.5 মাস কেটে যাওয়ার পরও। একটু একটু করে মানুষের আন্দোলন হয়ে উঠছে আর.জি. কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যা এবং ধর্ষণের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন, যা কলকাতা শহরের মানুষ তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে এই জুনিয়র চিকিৎসকদের সাহায্য করতে। আশা করি মানুষ বুঝতে পারছেন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। লালবাজারের অভিযানের সময় আমরা সাক্ষী থাকলাম এক অভূতপূর্ব দৃশ্যের। অঞ্চলের বহু মানুষ তারা নিজেদের ঘর থেকে খাবার, চা, জল, কফি সব নিয়ে এলেন এবং ওনাদের পাশে দাঁড়ালেন। 22 ঘন্টা অপেক্ষা করার পর প্রশাসন মেনে নিতে বাধ্য হলো জুনিয়র চিকিৎসকদের দাবি এবং তারা অনুমতি পেল লালবাজার পর্যন্ত যাওয়ার। এতদিন কলকাতার মানুষ কি দেখেছে? বিরক্তিকর সব রাজনৈতিক বক্তৃতা, ঘেরাও, নবান্ন অভিযানের নামে ভাঙচুর, লাঠি, জলকামান, নকল সব যুদ্ধ। আর জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সেখানে ব্যতিক্রমী, সব দিক থেকেই একটু আলাদা বিষয়, যা সহজেই মানুষের সমর্থন পাচ্ছে। শাসক দল বহু চেষ্টা করে তাদের গায়ে বিরোধী দলের হয়ে কাজ করছে, এই তকমা লাগাতে পারছে না। এখন জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের ঘটনায় যদি দেখি, সেখানেও কিন্তু একইভাবে লালবাজার অভিযানের ক্ষেত্রেও সেই একই ঘটনা। এখানে প্রশাসন তাদের গায়ে দলীয় রং লাগানোর সক্রিয় চেষ্টা করেছিল এবং ডাক্তারদের পাশে কিন্তু মানুষকে পেয়েছেন তারা। অন্যদিকে বিরোধী দলের নেতা নেত্রীরা তারা কিন্তু এই আন্দোলনে সামিল হতে যাচ্ছেন, কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা প্রতিবাদ করেছেন, কোনোভাবেই তাদের সঙ্গে সামিল করবেন না। গো ব্যাক স্লোগান দিয়েছেন বিরোধী নেতা নেত্রীদের। সাধারণ মানুষ এখানেও বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। প্রতিদিন মানুষ প্রচুর পরিমাণে খাবার দাবার, জল, পানীয় সবকিছু নিয়ে সেখানে যাচ্ছে। কারণটা স্পষ্ট, আন্দোলন শুধু আর ডাক্তারদের আন্দোলন নয়, এটা সাধারণ মানুষের আন্দোলন হয়ে উঠেছে। চিকিৎসকরা সাধারণ মানুষের পক্ষে লড়াই করছেন, এমন উদাহরণ কিন্তু কম নেই। সারা পৃথিবীতে যে কোনো আন্দোলন, বিদ্রোহ বা বিপ্লবে চিকিৎসকদের অবদান অনস্বীকার্য। আমরা যদি একটু ইতিহাসে ফিরে যাই, তাহলে আমরা দেখব এই চিকিৎসক কুল যুগে যুগে আন্দোলনে সামিল হয়েছে, নতুন সূর্যোদয়ের ডাক দিয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রামের দিকে যদি আমরা তাকাই, সেখানে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জুগিয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস। আর এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বিপ্লবী যাদুগোপাল মুখোপাধ্যায়ের আদলে চরিত্রটি তৈরি করেছিলেন। যাদুগোপাল মুখোপাধ্যায় পেশা একজন চিকিৎসক ছিলেন। আবার বেঙ্গল ভলেন্টিয়ার্সের ডাক্তার সুরেন্দ্রনাথ বর্ধন, তিনিও ছিলেন বিপ্লবী কর্মীদের আশ্রয়স্থল। কলকাতায় ডাক্তার নারায়ণ রায় নিজেই গড়ে তুলেছিলেন বিপ্লবী দল, এমন উদাহরণও বহু রয়েছে। কেন? নেতাজির আজাদ হিন্দ ফৌজের 2 সেনানী, তাদের ভুলে গেলে চলবে? ডাক্তার পবিত্র মোহন রায় এবং ক্যাপ্টেন লক্ষ্মী সাইগেল, তাদেরও কিন্তু চিকিৎসকের ডিগ্রি ছিল। যদিও বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার কারণে ডাক্তার রায় তিনি কখনোই কলকাতায় চিকিৎসা করতে পারেননি, তাকে এখান থেকে পালিয়ে যেতে হয়েছিল। তিনি সেখানে গিয়ে রাসবিহারী বসুর সঙ্গে দেখা করেন, যুক্ত হন আজাদ হিন্দ ফৌজে। পরবর্তীকালে সেখানেই নেতাজির সঙ্গে দেখা হয়েছিল এই ডাক্তার পবিত্র মোহন রায়ের। নেতাজি তাকে তার গুপ্তচর শাখার দায়িত্ব দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসেও বহু দেশে যাকে প্রতিবাদের আইকন রূপে ব্যবহার করা হয়, সেই চে গুয়েভারা, তিনিও একজন চিকিৎসক ছিলেন। চিকিৎসক সমাজের এমন একজন ব্যক্তিত্ব যাদের সঙ্গে সমস্ত স্তরের মানুষের যোগাযোগ থাকে। উচ্চ মেধার পাশাপাশি সাহস না থাকলে আর যাই হোক না কেন ডাক্তার হওয়া যায় না। সেই ডাক্তাররা আজ আন্দোলনে। প্রশাসনিক স্তরে যতই বলা হোক না কেন যে ডাক্তারদের এইভাবে অবস্থান বিক্ষোভের ফলে বহু মানুষ অসুবিধায় পড়ছেন, অনেক মানুষ মারা যাচ্ছেন, এমনকি আর.জি. করের ঘটনাকে কাউন্টার দেওয়ার জন্য শাসক দল নতুন নতুন রোগীর মৃত্যুর ন্যারেটিভ সামনে আনছেন। মানুষ কিন্তু বুঝতে পারছেন আসলে ডাক্তারদের আন্দোলনটা শুধুমাত্র একটি মেয়ে ধর্ষণ বা খুনের বিচার নয়। সমস্ত বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় দিন দিন যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে একটু একটু করে সরকারের উদাসীনতায়, সরকারি হাসপাতালে যে ভয়ঙ্কর দুর্নীতির আড্ডাখানা গড়ে উঠেছে,
সেটা ভেঙে একটা সুস্থ স্বাভাবিক পরিষেবা বা পরিবেশ তৈরি করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য। তাই মানুষ কোনো ন্যারেটিভকেই আজ আর গ্রহণ করছে না। এদিকে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে বলার মধ্যে সরকারের প্রচ্ছন্ন হুমকি সবার সামনে প্রকাশিত। দুদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় শান্তিপূর্ণ আন্দোলন করে চলা ডাক্তারদের হঠাৎ করেই আলোচনার জন্য ডেকে আনা হলো নবান্নে। প্রথম থেকে জুনিয়র ডাক্তাররা বলেই দিয়েছিলেন যে তারা 30 জন প্রতিনিধি একসঙ্গে যাবেন। সরকার সেটা নিয়েও বহু জল ঘোলা করেছিল। প্রথম যে মেলটি পাঠানো হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী তিনি যে উপস্থিত থাকবেন না সে কথা কিন্তু জানানো হয়নি। চিকিৎসকরা সে কারণে মিটিংয়ে যেতে অস্বীকার করেন। এদিকে বৃহস্পতিবারের বার্তায় সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন এটা স্পষ্ট বলা হয়। অবশেষে জুনিয়র ডাক্তারদের 30 জনের প্রতিনিধি দল উপস্থিত হন নবান্নে, যদিও সেখানে বৈঠক সম্ভব হলো না। ডাক্তারদের যে আর্জি ছিল তা অনুযায়ী সরাসরি সম্প্রচারে রাজি হলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। আর সরকারের এই মনোভাব নবান্নের দরজায় দাঁড়িয়েও আলোচনা যেতে অস্বীকার করলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টা অপেক্ষা করার পর সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন তাকে অপমান করা হয়েছে, এটি একটি জুডিশিয়াল ম্যাটার যেটি বিচারাধীন, সেখানে প্রকাশ্যে কোনোভাবেই কথা বলা যাবে না, তাই সরাসরি সম্প্রচার সম্ভব হয়নি। আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। ধর্ষণ নিয়ে যদি আমরা একটু অতীতের ঘটনায় ফিরি তাহলে দেখতে পাবো পার্ক স্ট্রিট বা কামদুনির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। মেয়েটি প্রেগনেন্ট ছিল বা মহিলাটির সঙ্গে ধর্ষকের প্রেম ছিল ইত্যাদি মন্তব্য কি কোনো মামলা চলাকালীন বলা যেতে পারে? সেক্ষেত্রে যদি অসুবিধে না হয়ে থাকে তাহলে এক্ষেত্রে অসুবিধা কোথায়? নাকি এমন কিছু প্রশ্ন সামনে উঠে আসতে পারত যার মুখোমুখি হওয়া প্রশাসনের পক্ষে সম্ভব নয়? মুখ্যমন্ত্রী প্রকাশ্য সাংবাদিক বৈঠক করে বলেছেন যে ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে নাকি পদত্যাগও করতে পারেন। তার মুখ্যমন্ত্রীর চেয়ারের লোভ নেই। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নেবেন না, সেখানে এই উক্তি আমরা কিভাবে দেখব? যেমন আগেই বলেছি, মুখ্যমন্ত্রী টানা 1.5 ঘন্টা নবান্ন সভাঘরে তার সহকর্মী চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে অপেক্ষা করেছিলেন। হয়তো প্রশাসনের আশা ছিল যে নবান্নে আসার পর শীর্ষকর্তারা ওই আন্দোলনকারী মানে জুনিয়র ডাক্তারদের বুঝিয়ে রাজি করে বৈঠক করতে পারবেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং মুখ্য সচিব মনোজ পন্থ এর আগে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে কেন লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, এছাড়াও প্রশাসনের কি মনোভাব এই আন্দোলন নিয়ে সমস্তটাই তারা প্রেস কনফারেন্স করে বোঝানোর চেষ্টা করেছেন। একের পর এক আন্দোলনের চাপ, মাস কেটে গেলেও মানুষের জেদ কোথাও কি সরকারের গলায় সামান্য নমনীয়তা নিয়ে এসেছে? কারণ এর আগে আমরা এই মুখ্যমন্ত্রীকে একদিকে সুপ্রিম রায়, অন্যদিকে এই নমনীয়তা, কোথাও কি কোর্টে হাতিয়ার হতে পারে রাজ্য সরকারের? অন্যদিকে যে অভিযোগ উঠছে সেখানে সরকারি হাসপাতালে 23 জন রোগীর বিনা চিকিৎসায় মৃত্যুর যে তালিকা দেওয়া হয়েছে সেটাও নাকি গোলমেলে। এটা আমি বলছি না, জুনিয়র চিকিৎসকরা এমনকি সিনিয়র চিকিৎসকরাও বলছেন। এমনিতেই তারা বলছেন যে প্রতিদিন একটি হাসপাতালে বহু রোগীর মৃত্যু হয়, সেখানে 1 মাসে 23 জনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। অসম্ভব, হতেই পারে না তারা বলছেন। জুনিয়র ডাক্তারদের আরও বক্তব্য যে হাসপাতালের এমার্জেন্সি পরিষেবা সচল রয়েছে, সিনিয়র ডাক্তারবাবুরা দিনরাত এক করে কাজ করছেন। সেই বিষয়টিকে আড়ালে রেখে জনগণকে ডাক্তারদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চক্রান্ত করছে প্রশাসন, এমনটাই অভিযোগ তাঁদের। চিকিৎসকদের আন্দোলন এর আগেও পৃথিবীতে বহুবার হয়েছে। কলকাতা শহরেই 1980 সালের ক্যালকাটা মেডিকেল কলেজ এবং আরজি করে চিকিৎসকেরা সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে প্রথম আন্দোলন শুরু করেছিলেন। হাউস স্টাফ এবং ইন্টার্নরা তারা যুক্ত ছিল মূলত। 1980 সালে বাম সরকারের অবিবেচকের মতন নীতির বিরুদ্ধে সেদিন গর্জে উঠেছিল চিকিৎসকেরা, তারা ভয় করেনি কলকাতার চিকিৎসকেরা। 80 সালে আন্দোলনের কি দাবি ছিল? প্রথম দাবি ছিল যে প্রতিটি হাসপাতালে 24 ঘন্টা এক্সরে, ইসিজি, বায়োকেমিস্ট, প্যাথোলজি এবং ব্লাড ব্যাংক চালু করতে হবে। এছাড়াও দাবি ছিল বেডের সংখ্যা বাড়াতে হবে, হাসপাতালে কর্মীর সংখ্যা বৃদ্ধি করতে হবে, হাউস স্টাফ এবং ইন্টার্নদের ভাতা বৃদ্ধি করতে হবে। 1980 সালে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল। 13 জুন থেকে শুরু হয়েছিল এই আন্দোলন এবং বামফ্রন্ট সরকার ডাক্তারদের উপর সেই সময় লাঠিচার্জ করেছিল। এরপরেও 2019 সালে আমরা দেখেছিলাম নীলরতন সরকার হাসপাতালের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের উপর নেমে আসছে আক্রমণ।
এবং সেই ঘটনায় একজন চিকিৎসকের মৃত্যুও হয়েছিল। এরপর নীলরতন সরকার হাসপাতালে শুরু হয় স্ট্রাইক। কিন্তু সেই স্ট্রাইকের জেরে নাজেহাল সরকার রাজি করতে পেরেছিলেন পড়ুয়াদের। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছিল। পড়ুয়াদের সঙ্গে কথা বলার পর আবারও কাজে যোগ দিয়েছিলেন তারা। তখন বহু দাবির মধ্যে জুনিয়র ডাক্তারদের প্রধান দাবি ছিল হাসপাতালের নিরাপত্তা। কিন্তু সেদিন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নিরাপত্তার, তা আজ পরিষ্কার হয়ে গেল 2024 সালে এসে। অগস্ট মাসের 9 তারিখ এক তরুণী চিকিৎসকের 36 ঘন্টা কাজের বিনিময়ে যখন সরকারি হাসপাতালের মধ্যেই তাকে ধর্ষণ করে খুন করা হয়, তারপরে আবার প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে বা সরকার চিকিৎসকদের নিশানা করে তাদের আন্দোলনের অধিকার নিয়ে প্রশ্ন তোলে, চিকিৎসকদের বয়সে ছোট বলে বুঝিয়ে সুঝিয়ে কাজে ফেরাতে সক্ষম না হয়ে যখন ধৈর্য হারিয়ে অভিযোগ করা হয় চিকিৎসকদের অভিসন্ধি নিয়ে যে তারা চেয়ার চায়, তখন সরকারেরই সমাধানের পন্থা নিয়েও প্রশ্ন উঠতে পারে নাকি? তাহলে এই নমনীয়তাটা কি আসলে লোক দেখানো? এটা না হয় আমার অনুমান, আপনি বলতেই পারেন, আপনি দাগিয়ে দিতেই পারেন। আচ্ছা, আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে মিটিং ফলপ্রসূ না হওয়ার পরেই তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে হুমকি দিলেন, সেটাকে কি বলবেন? তিনি বললেন যে কোন্নগরের এক রোগীর মৃত্যু যা বিনা চিকিৎসায় হয়েছে তার জন্য দায়ী চিকিৎসকেরা, তাদের জন্য পরীক্ষায় বসতে না দেয়া হয়। তাহলে এটাকে কোন ধরনের মানসিকতা বলে দেখব? যদিও ওই সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন শুধুমাত্র জুনিয়ররা নয়, সিনিয়র চিকিৎসকেরাও। অনেকেই হয়তো প্রশ্ন তুলতে পারেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসা যেতেই পারত, কিন্তু লাইভ স্ট্রিমিং ছাড়া সত্যিই কি জুনিয়র চিকিৎসকেরা অন্য কোনো ভয় পাচ্ছিলেন? এত প্রচ্ছন্ন হুমকি দেখার পর এই ধরনের সন্দেহ অহেতুক কি? চিকিৎসকদের আন্দোলনের দীর্ঘ ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ন্যায্য দাবি নিয়ে বহু আন্দোলন সারা পৃথিবীতে হয়েছে। যেমন ধরুন 1934 সালে হসপিটাল নটে ডিম অ্যান্টি জুইস স্ট্রাইক, 1962 সালে স্যাসক্যাচুয়ান ডক্টর স্ট্রাইক, 1964 সালের বেলজি, 1970 সালে কুইবি স্পেশালিস্ট ডক্টর স্ট্রাইক, 1964 সালে ইউকে কনসালটেন্ট স্ট্রাইক, 1943 সালে অ্যালবার্টা ডক্টর স্ট্রাইক, 2001 সালে ফিনল্যান্ডের 5 মাস ব্যাপী ডাক্তারদের ধর্মঘট বা 2006 সালের জার্মানির ডাক্তার ধর্মঘট, যা দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং পরিকাঠামোর বহু পরিবর্তন এনেছিল। এত বড় একটা তালিকা দেওয়ার দরকার পড়তো না, কারণ অনেকেই প্রচার করছেন ডাক্তারদের ধর্মঘট করার অধিকার নেই। পৃথিবীর ইতিহাসে চিকিৎসকদের ধর্মঘট নতুন কিছু নয়। বর্তমানে বাংলায় চিকিৎসকরা যে ধর্মঘট করছেন সেটা যুগান্তকারী। ধর্মঘট কেবলমাত্র চিকিৎসকদের দাবি নিয়ে নয়, এর সঙ্গে যুক্ত আছে নারী নিরাপত্তা এবং সম্মানও। এই আন্দোলনকে অনেকেই 1983 সালের আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু একটা বিষয় ইচ্ছা করে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ওই আন্দোলন ছিল মূলত পরিকাঠামোর উন্নয়নের দাবিতে, আর এই আন্দোলনের পেছনে যুক্ত রয়েছে নারী নিরাপত্তা, মানুষের সার্বিক অধিকার, শাসক দলের সীমাহীন অত্যাচার আর স্বাস্থ্য ব্যবস্থার প্রবল দুর্নীতি। তাই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন এখন গণ আন্দোলনের রূপ নিয়েছে। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের পরে এত বড় আন্দোলন আর দেখা যায়নি। যদিও 2007 সালে ছিল রাজনৈতিক অভিসন্ধি, আর এটা সম্পূর্ণই নাগরিক সমাজের ডাকে আন্দোলন। এর আগে শীলা দীক্ষিতের বিরুদ্ধে নির্ভয়া যে ধর্ষণ কাণ্ড, সে সময়ও সারা দেশের দিল্লির ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন চলেছিল, এই আন্দোলনের মাত্রা সেই আন্দোলনের থেকে অনেক বেশি। এদিকে মুখ্যমন্ত্রীর কথাবার্তায় বারবার না চাইতো ক্ষোভ ফুটে উঠছে, রাগের বহিঃপ্রকাশ কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি। ঘটনাটিতে সরকার চাইছে বিরোধী তকমা লাগাতে। সম্প্রতি পাটুলি থানার ওসির ফেসবুক পোস্ট তার অন্যতম উদাহরণ। যদি এই আন্দোলন একটি রাজনৈতিক আন্দোলন বলে চালিয়ে দেওয়া যায় আর মানুষকে দ্বিধা বিভক্ত করে দেওয়া যায়, ঠিক এভাবেই ভেবেছিলেন সিপিএম এবং বিজেপির নেতারা। তাই 2011 সালের অশনি সংকেত বা 2023 সালের 400 পারের স্লোগানের বিরুদ্ধে মানুষের জনমত বুঝতেই পারেননি তারা। তৃণমূল, সিপিএম, বিজেপির থেকে অনেক এগিয়ে, তাই সবকিছু পেছনে ফেলে আজ বাংলা বিরোধী মনোভাব, এই আত্মবাক্য বলে যে কোনো সরকারের বিরোধীকে বাংলা বিরোধী বলে দমিয়ে দিতে তৎপরতাও চলছে। তবে কোথাও একটা ভুল হচ্ছে। বিজেপি মানে যেমন গোটা ভারত নয়, তেমনি তৃণমূল মানেও গোটা বাংলাকে নয়। কিন্তু রাজ্যসভা সাংসদ জহর সরকার বা শান্তনু সেনকেও থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জহর সরকার সরাসরি দলের বিরুদ্ধে তার রাগ উগরে দিয়েছেন। এমনকি সরকার যেভাবে দুর্নীতিপরায়ণ মানুষদের কোলে বসিয়ে রেখেছে তা মানা যায় না, এমনও মন্তব্য করেছেন। বাংলা এটা নতুন কিছু নয়। সরকারি সিন্ডিকেট সবকিছুই নিয়ন্ত্রণ করবে, এটাই করে। আগেও আমরা দেখেছি আলিমুদ্দিন তন্ত্র, আর এখন দেখছি কালীঘাট তন্ত্র।
সর্বস্তরের পাড়ায়, ক্লাব থেকে পুজো, স্কুলের নিয়ন্ত্রণ রাজনৈতিক কর্মীদের হাতে। রাজনৈতিক কর্মীরাই সব নিয়ন্ত্রণ করেন। শাসক দল হয়তো ভেবেছিল যে এখানেও ধমকে চমকে রাজনীতি করা যাবে, কারণ এই ধমকের রাজনীতিরই 13 বছরের সুফল তারা এখনো পাচ্ছেন। তবে এটা জানা নেই, সিপিএম, কংগ্রেস, বিজেপিকেও মানুষ দূরে সরিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথের ওরা কাজ করের একটা লাইন আজ খুব মনে পড়ছে, রক্তমাখা অস্ত্র হাতে যত অস্ত্র আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। সবকিছুর একটা শেষ আছে জানেন তো। প্রতিবাদ সামনে এলেই ধমকানি, চমকানি আর বাংলা বিরোধী তকমা লাগিয়ে দেওয়া, আমাকে আপনাকে দেশদ্রোহী বানিয়ে দেওয়া, এসব বেশি দিন চলতে পারে না। সময় একদিন সবকিছুকেই দমন করে। এই আন্দোলন হয়তো এই শিক্ষাই দিয়ে যাচ্ছে। সে কারণেই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও নমনীয় হতে হলো? তিনি সোজা পৌঁছে গেলেন স্বাস্থ্য ভবনে, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে। সেখানে গিয়ে তিনি প্রতিশ্রুতি দিলেন যে 5 দফা দাবি তিনি মানার বিষয়ে আলোচনা করবেন এবং আন্দোলন যেন জুনিয়র ডাক্তাররা প্রত্যাহার করেন। এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তিনি কুর্নিশ জানিয়ে বলেন তিনি খুবই চিন্তিত ছিলেন, কারণ যেভাবে জুনিয়র ডাক্তাররা রাস্তায় বসে বৃষ্টির মধ্যে আন্দোলন করছেন, তিনি সমস্ত বিষয় মাথায় রেখেই যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে রোগী কল্যাণ সমিতির বিরুদ্ধে, সেই সমস্ত রোগী কল্যাণ সমিতি তিনি ভেঙে দিলেন। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। জুনিয়র চিকিৎসকরাও মুখ্যমন্ত্রীর এখানে আসাকে স্বাগত জানিয়েছেন এবং তার সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর বিষয়ে তারাও আশাবাদী। আর ভিডিও শেষে একটা কথাই বলবো, প্লিজ আমার রক্তের রং আর আমার টি শার্টের কালার দেখে আমাকে জাজ করতে যাবেন না, তাহলে সত্যি ভুল হয়ে যাবে। এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। আমি আপনাদের জন্য নিয়ে আসি যে সকল ভিডিও, তা সত্যি মানুষের স্বার্থেই। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব না করে যাবেন না, আর এই ভিডিওটিতে লাইক করতে পারেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ইনস্টাগ্রামে যদি আমার সঙ্গী হতে চান তাহলে Iam_Kunal Bose প্লিজ যুক্ত হয়ে যেতে পারেন। এমনই আরো ভিডিওর জন্য দেখতে থাকুন Iam Bose। দেখা হবে আবারও। জয় হিন্দ।